আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। স্বামীর ইউনিফর্ম পরে টিকটক, পুলিশ কনস্টেবল প্রত্যাহার। এদিকে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আক্তার হোসেনের। জানাবো চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপির বাসা লক্ষ্য করে গুলি, এবং সর্বশেষ জানাবো মেজর হাফিজের দ্বিগুণ তার স্ত্রীর সম্পদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। স্বামীর ইউনিফর্ম পরে টিকটক, পুলিশ কনস্টেবল প্রত্যাহার। স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশের ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল মোহাম্মদ সাইফুজ্জামান প্রত্যাহার করা হয়েছে। আরএনপি কমিশনার ড মোহাম্মদ জিলুর রহমানের আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমা খাতুন নামের ওই নারীর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। ওসি আরও জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেন, তবে তখনও পর্যন্ত তাদের কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে সীমা খাতুন পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দিয়েছেন, এই বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাৎক্ষণিকভাবে সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে পুলিশ লাইনে যোগ দেন। আরএমপির মুখপাত্র গাজীউর রহমান বলেন, পুলিশের পোশাক কোনো অবস্থাতেই অন্য কেউ পরিধান করতে পারে না। এটি একটি ফৌজদারি অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আক্তার হোসেনের। জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে আগামী নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আইনের প্যাচ দিয়ে নানাভাবে ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে। আমরা কোনোভাবে ফ্যাসিবাদের রাজনীতি, রাজনৈতিক অংশগ্রহণ ও রাজনৈতিক পুনর্বাসন দেখতে চাই না। আমরা জনগণ, সরকার, নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী নির্বাচনে তাদেরকে অযোগ্য হিসেবে ঘোষণা জোরালো দাবি জানাচ্ছি। আক্তার হোসেন বলেন, বাংলাদেশে গত 16 বছর ধরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, যে স্বৈরাচার চেপে বসেছিল, তা একদিনে তৈরি হয়নি বা একা একা তৈরি হয়নি। এই স্বৈরাচার তৈরি করেছে, বৈধতা দিয়েছে, টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে জাতীয় পার্টি। স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদের বৈধতা যারা দিয়েছে, তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এমন দাবি নিয়ে সরকারের কাছে বারংবার আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, প্রার্থীদের সঙ্গে যারা কাজ করেন এবং জনগণ যেন শতভাগ নিরাপত্তা পায়, সে ব্যবস্থা করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত সময়ে নির্বাচনের মাঠ বড় অসমতল দেখেছি, এবার আমরা তাই দেখছি। অনেকে অর্থের ছড়াছড়ি করে নির্বাচন পাড়ি দিতে চান, অনেকে পেশি শক্তির জোর দেখে নির্বাচন পাড়ি দিতে চান। অর্থের জোর, পেশি শক্তির জোর বা প্রশাসনের ভেতরে থেকে নির্বাচনকে প্রভাবিত করার যে ব্যবস্থা রয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে শক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। আক্তার আরও বলেন, তফসিল ঘোষণার পরদিন ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তফসিলের আগে দেখেছি কিভাবে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। দিনে দুপুরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। যদিও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন একটি উৎসবমুখর পরিবেশ ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমরা আশঙ্কা জায়গা থেকে বলছি, 24-এর অভ্যুত্থানে যারা জনগণের ওপর গুলি বর্ষণ করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে, তারা কয়েকও ঘাপটি মেরে রয়েছে। সরকার এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি, বিচারের আওতায় আনতে পারেনি। তাই ওসমান হাদির মতো পরিণতি হওয়ার আশঙ্কা বিরাজমান রয়েছে। আক্তার হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হোক, প্রার্থীরা বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করুক না কেন, যদি অপরাধীরা রাস্তায় ঘুরঘুর করে তাদের গ্রেপ্তার করা না হয়, তবে কারও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। যদি আমাদের দিকে বন্দুক উঁচিয়ে ধরা হয়, এর পরেও আমরা সত্যের পথে থাকব। আমরা বুলের ভয় পাইনি। আমার ভাইয়েরা জীবন দিয়েছে, আমরা তাদের পথে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। জামায়াত ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন, গণহত্যার বিচারকে দৃশ্যমান করা এবং দুর্নীতিমুক্ত, আধিপত্যমুক্ত দেশ গড়ার স্বার্থে 8 দলীয় জোট একত্রে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে চাই। এমন অবস্থায় এনসিপি ও জামায়াতের মধ্যে আসন বিন্যাস নিয়ে আলোচনা চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে প্রার্থীদের আসন নির্ধারণ চূড়ান্ত করা হবে। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপির বাসা লক্ষ্য করে গুলি। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায়
আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গুলির সময় মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন, তবে তাদের কেউ এই ঘটনায় হতাহত হননি। মুজিবুর রহমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম 16 আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দলের মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। পুলিশ জানায়, সম্প্রতি মুজিবুর রহমানের কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে একজন ফোন করে চাঁদা দাবি করেছে, তবে বিষয়টি কাউকে জানাননি তিনি। ধারণা করা হচ্ছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার হোসেন কবির ভুইয়া বলেন, একটি মাইক্রোবাসে 8 জন মুখোশধারী এসেছিল, এরপর পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে চলে যায়। চাঁদার জন্য ভয় দেখাতেই বাড়ির সামনে ও পেছনে গুলি করা হয়েছে। তিনি বিষয়টি কাউকে জানাননি। আমরা ধারণা করছি মুখোশধারীরা সবাই বড় সাজ্জাদের অনুসারী। আমরা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। চট্টগ্রামের আলোচিত 8 মার্ডার মামলার আসামি সাজ্জাদ আলী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। 5ই আগস্ট সরকার পতনের পর আবার বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বর্তমানে তার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের অপরাধ জগৎ। মেজর হাফিজের দ্বিগুণ তার স্ত্রীর সম্পদ। ভোলা 3 আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের চেয়ে তার স্ত্রী দিলারা হাফিজের সম্পদের পরিমাণ দ্বিগুণ। নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় এই তথ্য জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক 6 বারের এমপি এবং গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা মেজর হাফিজের মোট 1,97,670 টাকার সম্পদ রয়েছে। বিদেশে কোনো সম্পদ নেই তার। অন্যদিকে তার স্ত্রী সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দিলারা হাফিজের সম্পদের পরিমাণ 2,58,61,151 টাকা। দিলারা হাফিজের নগদ টাকা রয়েছে 5,84,151 টাকা, শেয়ার ক্রয় আছে 3,77,000 টাকা, সঞ্চয়পত্র আছে 1 কোটি টাকার এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আছে 1,49,00,000 টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। হলফনামায় তিনি উল্লেখ করেন, ঢাকার বনানীতে তার 5 তলা ভবনের মূল্য 80,60,089 টাকা, যানবাহনের মূল্য 26 লাখ টাকা, সোনা রয়েছে মাত্র 10,000 টাকার এবং ইলেকট্রনিক্স পণ্য আছে 40,000 টাকার। কোনো ব্যাংকে ঋণ নেই তার এবং স্ত্রীরও। বাৎসরিক আয় 16,58,574 টাকা এবং ব্যয় 7,05,000 টাকা। স্ত্রীর নামে জমি আছে 2,75,000 টাকার। তিনি স্থাবর সম্পত্তি থেকে বার্ষিক আয় করেন 13,91,574 টাকা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা থেকে পান বার্ষিক 2,67,000 টাকা। চলতি অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন 1,27,047 টাকা। স্ত্রী দিলারা হাফিজ আয়কর দিয়েছেন 2,96,254 টাকা। দুই ছেলের মধ্যে শাহরুখ হাফিজ আয়কর দিয়েছেন 1,22,375 টাকা। তাহারাত হাফিজ আয়কর দিয়েছে 98,425 টাকা। একমাত্র কন্যা শামা শাহরিন হাফিজ আয়কর মুক্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।